সালের ফেব্রুয়ারির পর 2026 সালের জানুয়ারি যা সচরাচর ঘটে না, সেরকম ঘটনা আবার পশ্চিমবঙ্গের মাটিতেই, কলকাতাতেই, এবং দুক্ষেত্রেই রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে পার্সোনালি ইনভলভড। সুপ্রিম কোর্টের বিচারপতির মুখে যে সুর শোনা গিয়েছে গতকাল, আপনাদের আমি গতকালই বলেছিলাম যে এটা রাজ্যের জন্য খুব আশাব্যঞ্জক নয় এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর জন্যও নয়। ইডি এক জায়গায় স্পেশাল রেড করছে, সেখানে মুখ্যমন্ত্রী পৌঁছে গিয়েছেন, সঙ্গে রাজ্য পুলিশের হোমরা চোমরা কর্তারা। ইডি সুপ্রিম কোর্টের কাছে ঠিক এই বিষয়েই কমপ্লেনটা করেছে এবং সেই কমপ্লেন নিয়ে যে শুনানি, সেই মামলার যে শুনানি, সেই শুনানিতে বিচারপতিরা বলেছেন যে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী এই ধরনের ঘটনায় জড়িয়ে পড়েছেন, এটা অভিপ্রেত নয়। পরবর্তীতে সুপ্রিম কোর্ট এ নিয়ে বিস্তারিত কি বলবে বা কোন অর্ডার হবে আমরা জানি না, কিন্তু এই বিষয়টা যে আস্তে আস্তে, বিশেষ করে এই নির্বাচনের আবহে, নির্বাচনের মুখে রাজ্যের জন্য এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর জন্য বড় বিড়ম্বনা হয়ে উঠতে পারে, তার স্পষ্ট চিহ্ন এখনো পর্যন্ত দেখা যাচ্ছে। দেখুন, ইডি গিয়েছিল, তাদের বক্তব্য, তারা কিছু তাদের হাতে থাকা মামলা, তার প্রেক্ষিতে আইপ্যাকের যিনি কর্ণধার প্রতীক জৈন তার বাড়িতে এবং আইপ্যাকের বিধাননগরের যে দপ্তর, সেই দপ্তরে তারা রেড করেছেন। কিন্তু মুখ্যমন্ত্রী নিজে সেখানে পৌঁছে গিয়েছেন এবং তাদের কাজে বাধা দেওয়ার পাশাপাশি বেশ কিছু কাগজপত্র, পেনড্রাইভ, ফাইল তিনি নিয়ে গিয়েছেন। এটাতে অনেকের একটা ধারণা আছে যে ইডি সুপ্রিম কোর্টে গিয়ে কি বলেছে, মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করতে হবে, তাকে ইমিডিয়েটলি সরকারি আধিকারিকদের কাজে বাধা দেওয়ার যে নির্দিষ্ট ধারা আছে সেই ধারায় গ্রেপ্তার করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে ইত্যাদি। ব্যাপারটা কিন্তু সেরকম নয়। ইডি কারোর গ্রেপ্তারির দাবি নিয়ে কিন্তু আদৌ সুপ্রিম কোর্টে যায়নি। ফলে এই বিষয়টা, এই মামলাটা এই দিকে গড়িয়ে যাবে যে মুখ্যমন্ত্রীকে এরকম বিড়ম্বনার মুখে পড়তে হবে, মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তারের নির্দেশ দিয়ে দিতে পারে সুপ্রিম কোর্ট। এইসব নিয়ে যারা আলোচনা করছেন, আমি স্পষ্ট জানিয়ে রাখি যে এই মামলায় এই ধরনের কোনো বিচার্য বিষয় কিন্তু নেই, একেবারেই নেই। কিন্তু তারপরে এই মামলার গুরুত্ব একটুও খাটো হয় না এই জন্য যে এই মামলাতে সবথেকে বেশি গুরুত্ব পাচ্ছে রাজ্যের এখতিয়ার এবং কেন্দ্রীয় সরকারের হাতে থাকা কেন্দ্রীয় এজেন্সির এখতিয়ার। এটা ভারতীয় সংবিধান যে রাস্তায় এতদিন পুরো দেশ পরিচালনা করেছে, সেই রাস্তায় বড় বাধা তৈরি করে দিচ্ছে। এমন কিছু জায়গার ওপরে এই বিষয়টা ফোকাস করছে যেগুলো বলতে পারেন কেন্দ্রের এখতিয়ার এবং রাজ্যের এখতিয়ারের যে ব্যাখ্যা সংবিধানে আছে তার গ্রে এরিয়ার উপরে। গ্রে এরিয়া মানে যে জায়গায় স্পষ্টতা নেই, অর্থাৎ স্পষ্টভাবে উল্লেখ করা নেই। কিন্তু এ ব্যাপারে এতদিন সমস্যা হয়নি, আজকে এতগুলো বছর পরে কেন হচ্ছে? কারণ এই রাজ্যের সরকার এই ধরনের গ্রে এরিয়া নিয়ে এর আগে কোনো রাজ্য সরকার কোনো প্রশ্ন তোলেনি। এ নিয়ে কেন্দ্র রাজ্য সংঘাত তৈরি হয়নি, কেন্দ্রীয় এজেন্সি আর রাজ্যের পুলিশের সংঘাত তৈরি হয়নি, কিন্তু সেটা এখন হচ্ছে। যার জন্য আমি খুব ছোট্ট করে আপনাদের একটা জিনিস বলি যে ইডি সুপ্রিম কোর্টের কাছে গিয়ে কি বলেছে। আমাদের কাজে বাধা দেওয়া হয়েছে, এ ব্যাপারে নির্দিষ্ট আইন আছে, ফৌজদারি আইন। আপনি যদি কোনো পুলিশের কাজে বাধা দেন তাহলে পুলিশ আপনাকে গ্রেপ্তার করতে পারে। কগনিজেবল অফেন্স, নন বেলেবল, আপনার জামিন হবে না। সেই যখন যদি কোনো বিষয় থাকে তাহলে ইডি তাদের এফআইআর করার নিজস্ব এখতিয়ার আছে, তারা করতেই পারতো। তারা কিন্তু মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর করে কোনো প্রসিডিংস করেনি, তারা সুপ্রিম কোর্টের কাছে গেছে। সুপ্রিম কোর্টের কাছে গিয়ে তারা যে আবেদনটা করেছে সেখানে যতটা না একজন কেউ ফৌজদারি অপরাধ করেছেন তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, আমাদের অনুমতি দিন, একেবারেই না। তারা বরং এই ফান্ডামেন্টাল জায়গায় প্রশ্নটা নিয়ে গেছে যে সুপ্রিম কোর্ট বলুক যে একটি রাজ্য সরকার একটি কেন্দ্রীয় এজেন্সির যে কোনো ধরনের কাজে সরাসরি হস্তক্ষেপ করতে পারে, তাদের বাধা দিতে পারে, তাদের হাত থেকে কাগজপত্র ছিনিয়ে নিতে পারে কি? একদম পরিষ্কার ভাষায়, লিগ্যাল ভাষায় যদি আমি বলি, ইডি সুপ্রিম কোর্টের কাছে চেয়েছে 1 নম্বর প্রোটেকশন অফ ইটস ইনভেস্টিগেশন পাওয়ার। তারা তদন্ত করবে, তাদের এই তদন্ত করার ক্ষমতা নিরবিচ্ছিন্ন হবে, সেখানে রাজ্য সরকার বা রাজ্যের কোনো এজেন্সি ইন্টারফেয়ার করতে পারবে না, এটা নিশ্চিত করুক সুপ্রিম কোর্ট।
সুপ্রিম কোর্ট বলে দিক যে কেন্দ্রীয় সরকারের এজেন্সি যখন কোনো তদন্ত করবে সেখানে কোনো রাজ্য সরকারের এজেন্সি, রাজ্য সরকার ইন্টারফেয়ার করতে পারবে না। অ্যাকশন এগেনস্ট অবস্ট্রাকশন, যে ধরনের ইন্টারফারেন্স হয়েছে সেই ইন্টারফারেন্সের এগেনস্টে অ্যাকশন নিক সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্ট ব্যবস্থা নিক। ইডি নিজের থেকে কোনো পার্টিকুলার ফৌজদারি আইন ব্যবহার করে মামলা করার কথা বলছে না, সুপ্রিম কোর্টের কাছে আবেদন করছে আপনারা ব্যবস্থা নিন এবং রিটার্ন অর প্রোটেকশন অফ সিজড মেটেরিয়ালস, এভিডেন্সেস, যা আমরা সিজ করেছিলাম সেগুলো, যেগুলো আমাদের কাছ থেকে নিয়ে যাওয়া হয়েছে, আমাদেরকে ফিরিয়ে দেওয়া হোক। এবং একই সঙ্গে পসিবল ইন্ডিপেন্ডেন্ট প্রোব, সিবিআই অর সিট, সিবিআইকে দিয়ে তদন্ত করানো হোক এই বিষয়টা, অথবা স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি করে এই বিষয়টার তদন্ত করা হোক। কিভাবে একটা রাজ্য সরকার একটা কেন্দ্রীয় এজেন্সির তদন্তের মধ্যে হস্তক্ষেপ করলো, কি উদ্দেশ্যে করলো, এ নিয়ে সিবিআই তদন্ত করুক বা কোনো সিট গঠন করে দিন, সিট তদন্ত করুক। এবং একই সঙ্গে খুব ইন্টারেস্টিং হলো যে ইডি এই মামলাটা করেছে আর্টিকেল 32-র মাধ্যমে। আর্টিকেল 32 হচ্ছে মৌলিক অধিকারের আইন। একজন ভারতীয় নাগরিক হিসেবে আমার আপনার যে মৌলিক অধিকার আছে, ইডি সেই মৌলিক অধিকারের এখতিয়ারে এই আবেদন করেছে, যেটা চ্যালেঞ্জ হয়েছে সুপ্রিম কোর্টে। রাজ্যের আইনজীবী বলেছেন ইডি তো কোনো ব্যক্তি নয়, তার আবার মৌলিক অধিকার কিসের, এবং এই নিয়ে এই দীর্ঘ শুনানি হয়েছে। কিন্তু বিচারপতিরা যেটা বলেছেন, আমি আবার ফিরে আসি সেই পয়েন্টে, বিচারপতিদের অবজারভেশন হচ্ছে একজন মুখ্যমন্ত্রীর এই ধরনের কাজে জড়িয়ে পড়া অভিপ্রেত নয়। একই সঙ্গে আর একটা কথা সুপ্রিম কোর্ট বলেছে, ইডি ক্যান নট বি লেফট রেমিডিলেস। ইডিকে একটা রেমেডি, একটা সমাধান দিতে হবে। ইডি যে প্রশ্নটা তুলেছে এই প্রশ্নটাকে ইগনোর করা যায় না। এখানে মনে রাখতে হবে যে এই প্রশ্নটা পশ্চিমবঙ্গের প্রেক্ষিতে এই প্রথমবার উঠল না। আমি এর আগেই আপনাদের বলেছি 2023-এর ফেব্রুয়ারিতে, সেটা ছিল সন্ধ্যেবেলা, পার্ক স্ট্রিটে পুলিশ কমিশনারের বাড়িতে হাজির হয়েছিলেন সিবিআই আধিকারিকরা। সিবিআই আধিকারিকদের পার্ক স্ট্রিট থানায় নিয়ে যাওয়া হয়েছিল, সেখানে বসিয়ে রাখা হয়েছিল, কারণ তারা কলকাতা পুলিশ কমিশনারকে গ্রেপ্তার করতে গেছেন, জিজ্ঞাসাবাদ করতে গেছেন। এত বড় সাহস কেন্দ্রীয় এজেন্সির। এখানেই প্রথম প্রশ্নটা উঠেছিল যে কেন্দ্রীয় এজেন্সির এখতিয়ার কত পর্যন্ত। বর্তমানে ইডি মামলাতেও রাজ্য সরকারের তরফে যেটা বলা হয়েছে, এমনকি এই ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রীও বলেছিলেন তিনি ইডির মামলায় হস্তক্ষেপ করতে যাননি। তিনি গিয়েছেন কেন্দ্রীয় এজেন্সিকে পলিটিক্যালি ব্যবহার করে তৃণমূল কংগ্রেসের নিজস্ব কিছু সিক্রেট পলিটিক্যাল ডকুমেন্ট হাতিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছিল, তিনি শুধু সেইটা আটকাতে গিয়েছিলেন, নট অ্যাজ এ চিফ মিনিস্টার। ইডি কিন্তু আদালতে বলেছে একজন চিফ মিনিস্টার এসে দাঁড়ালেন, তিনি বাধা দিলেন, তার সঙ্গে ফুল স্টেট মেশিনারি, অর্থাৎ রাজ্য পুলিশ, পুলিশের ডিজি, কলকাতা পুলিশের কমিশনার। কিন্তু আদালতে এবং পরবর্তীতে মুখ্যমন্ত্রী নিজেও বলেছেন তিনি সেখানে মুখ্যমন্ত্রী হিসেবে যাননি, তৃণমূল কংগ্রেসের প্রধান হিসেবে গেছেন, এবং তৃণমূল কংগ্রেসের প্রধান হিসেবে তিনি পার্টি ডকুমেন্ট সেভ করতে গেছেন। এখানে একটা ইন্টারেস্টিং পয়েন্ট আপনাদের বলি, আমি যতটুকু শুনলাম, কিছু আইনজীবীর সঙ্গে এ নিয়ে কথা হচ্ছিল আমার, যে কেন সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায় বা রাজ্য সরকারের তরফে এইরকম কোনো এফিডেভিট এখনো পর্যন্ত দেওয়া গেল না, যে ঠিক কী কী কাগজ বা ফাইল বা পেন ড্রাইভ সেদিন ওখান থেকে মুখ্যমন্ত্রী নিয়ে এসেছিলেন। ইডি বলেছেন এমন কিছু ডকুমেন্ট যা আমাদের তদন্তের জন্য প্রয়োজন, এভিডেন্স, সেটা নিয়ে গেছেন উনি। আর রাজ্য সরকারও দাবি করেছে, মুখ্যমন্ত্রীও বলেছেন তিনি শুধু পার্টি রিলেটেড কিছু সিক্রেট ডকুমেন্ট, যা অ্যাবসলিউটলি পার্টির তথ্য, যেটা কোনোভাবে ইডির হাতে গেলে সেখান থেকে বিজেপির হাতে চলে যেত, সেইটাকেই তিনি শুধু নিয়ে এসছেন। তো সুপ্রিম কোর্ট বলেছিল একটা এফিডেভিট দিয়ে আমাদের জানান যে কি কি নিয়ে যাওয়া হয়েছে। সেই এফিডেভিট কিন্তু রাজ্য সরকার এখনো পর্যন্ত জমা দেয়নি। কিন্তু রাজ্য সরকারের সাফাই হচ্ছে আমরা শুধুমাত্র সেই কাগজগুলো নিয়ে এসেছি যেখানে আমাদের পার্টির কিছু সিদ্ধান্তের কথা লেখা ছিল, পার্টির কিছু সিক্রেট বিষয় ছিল, যেগুলো আমরা চাইনি যে ইডির হাতে পড়ুক এবং ইডির মারফত প্রধান বিরোধী দল বিজেপির হাতে গিয়ে সেই কাগজপত্র পড়ুক। কিন্তু আলটিমেটলি এফিডেভিটে এই কথাটা লিখে নাকি এখনো পর্যন্ত রাজ্যের তরফে সুপ্রিম কোর্টে জমা দেওয়া হয়নি। ফলে কোথাও একটা ডিফেন্ডিং অ্যাপ্রোচে রয়েছে রাজ্য সরকার। দেখুন, কোনো একটা বিষয় কতটা জটিল হয়ে উঠবে, কতটা সমস্যা তৈরি করবে,
এটার কিছু সিমটম দেখা যায়। মানে আজকে যেটা ফুসকুড়ি, কালকে সেটা ফোঁড়া হয়ে উঠবে কি না সেটা কিন্তু রাতারাতি সবসময় হয় না, একটু একটু করে বোঝা যায়। যেরকম ধরনের অবজারভেশন আমরা বিচারপতিদের মুখে শুনলাম, তাতে যেটাকে তৃণমূল কংগ্রেস ফুসকুড়ির বেশি ভাবছিল না, সেটা পরবর্তীতে বিস্ফোরণে পরিবর্তিত হয়ে যাওয়ার বড় সম্ভাবনা আছে। কিন্তু কিভাবে মুখ্যমন্ত্রীকে ডেকে পাঠাবে ইডি, মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করবে কেউ না, বিষয়টা এরকম নয়। আমি আবার বলছি, ইডি কারোর গ্রেপ্তারি চেয়ে সুপ্রিম কোর্টে যায়নি, ফলে সুপ্রিম কোর্ট কাউকে গ্রেপ্তার করার নির্দেশ দিয়ে দেবে এই মামলার প্রেক্ষিতে, বিষয়টা এরকম নয়। কিন্তু মূল যে জায়গাটা, কেন্দ্রীয় এজেন্সির এখতিয়ার কতটা, কেন্দ্রীয় এজেন্সিকে রাজ্য সরকারের কোনো এজেন্সি বাধা দিতে পারে কিনা, কেন্দ্রীয় এজেন্সি কোনো যখন তল্লাশি চালাচ্ছে সেখান থেকে কিছু কাগজ, ফাইল, পেন ড্রাইভ রাজ্য সরকার বা রাজ্য সরকারের কোনো এজেন্সি, এমনকি কোনো মুখ্যমন্ত্রী তুলে আনতে পারেন কিনা, এই ফান্ডামেন্টাল জায়গায় মূল আইনি লড়াইটা হচ্ছে। সুপ্রিম কোর্ট কি করতে পারে, সুপ্রিম কোর্ট কি নির্দেশ দিতে পারে? সুপ্রিম কোর্টের এই নির্দেশটাই কার্যত, অন্তত রাজনীতির ক্ষেত্রে, তৃণমূল কংগ্রেসের জন্য বিস্ফোরা হয়ে যেতে পারে, অথবা হতে নাও পারে, ফুসকুড়ি থেকে যেতে পারে, যেটা খুব একটা গুরুত্ব দেওয়ার দরকার নেই, ইগনোর করলেই চলে, পরবর্তীতে ঠিক হয়ে যাবে। আমি একদম যেটা তৃণমূল কংগ্রেসের পক্ষে যেতে পারে সেই জায়গা থেকে শুরু করি। সুপ্রিম কোর্ট অ্যাবসলিউটলি বলে দিতে পারে, যেভাবে গিয়েছিল ইডি, সেইভাবে ইডির তল্লাশি করতে যাওয়া ঠিক হয়নি। ইডিকে আরও নিয়ম মেনে, আগাম সরকারকে জানিয়ে এবং এই ফেডারেল স্ট্রাকচার, কেন্দ্র রাজ্য সমন্বয়ের মাধ্যমে অ্যাপ্রোচ করে এই তদন্তে এগোনো উচিত ছিল। এইটা যদি সুপ্রিম কোর্ট বলে, তাহলে ইটস আ সেটব্যাক ফর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অ্যান্ড ইটস এ হিউজ উইন ফর দি স্টেট গভর্নমেন্ট অ্যান্ড দ্য চিফ মিনিস্টার। কিন্তু এখনো পর্যন্ত বিচারপতিদের বক্তব্য থেকে সেটা মনে হচ্ছে না। একটা হতে পারে উইন উইন, সুপ্রিম কোর্ট এমন একটা নির্দেশ দিতে পারে যাতে কিছু পরামর্শ থাকলো, কিছু অ্যাডভাইস থাকলো, কিন্তু কাউকেই খুব গুরুত্ব দেওয়া হলো না, কারোর গুরুত্বকে কমিয়ে দেওয়া হলো না। যেরকম হয়েছিল ওই সিবিআই মামলা, সিবিআই যখন পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়ি গিয়েছিল, মুখ্যমন্ত্রী গিয়েছিলেন, ধর্নায় বসেছিলেন, এটা নিয়ে যখন ব্যাপারটা সুপ্রিম কোর্টে গড়ায়, সেই সময় সুপ্রিম কোর্টের ফাইনাল নির্দেশ ছিল রাজীব কুমারকে সিবিআইয়ের জেরার মুখোমুখি হতে হবে, এবং সেটা কোনো নিউট্রাল জায়গায় হবে, রাজ্যের বাইরে কোথাও নিউট্রাল জায়গায়। পরবর্তীতে এটা নাকি শিলংয়ে হয়েছিল। এবং একই সঙ্গে আবার রাজীব কুমারকে একটা সেফগার্ডও দিয়েছিল সুপ্রিম কোর্ট, যে সিবিআই এক্ষুনি রাজীব কুমারকে গ্রেপ্তার করতে পারবে না, সিবিআই চাইলেই রাজীব কুমারকে হেফাজতে নিতে পারবে না। অর্থাৎ রাজীব কুমারকেও একটা শিল্ড দেওয়া হয়েছিল, আবার সিবিআইকে রাজীব কুমারের জেরা করার যে দাবি সেটাও মেনে নিয়ে রাজীব কুমারকে বলা হয়েছিল সিবিআই জেরার মুখোমুখি হন, হ্যাঁ আপনার রাজ্যে, আপনার বাড়িতে, সিবিআই দপ্তরে গিয়ে দরকার নেই, আপনি কোনো নিউট্রাল জায়গায় সিবিআইয়ের আধিকারিকদের জেরার মুখে আপনার জবাব দিন, সেটা পশ্চিমবঙ্গের বাইরে কোথাও হলেও অসুবিধা নেই। অর্থাৎ দুপক্ষকেই একটা মান্যতা দিয়ে সুপ্রিম কোর্টে একটা রায় দিয়েছিল। এবারে কি হবে? এরকম রায় সুপ্রিম কোর্ট দিতে পারে যে দুপক্ষকেই মান্যতা দেওয়া হলো যে ইডি তার কাজ ইডির মতো করবে, কিন্তু রাজ্য সরকারকেও একটু সামলে চলতে হবে, এই ধরনের কেন্দ্রীয় এজেন্সির মাঝখানে দুম করে ঢুকে পড়া যাবে না। মানে সুপ্রিম কোর্ট ইডির পাওয়ারও একটা লিমিট পর্যন্ত অ্যালাউ করলো, আবার রাজ্য সরকারকেও একটা লিমিট পর্যন্ত অ্যাক্সেস দেওয়া হলো, কিন্তু কোনো এক্সট্রিম রুলিং কিছু দেওয়া হলো না। আর থার্ড অপশন যেটা হতে পারে, যে সুপ্রিম কোর্ট সরাসরি ইডির পক্ষে কথা বলল। সুপ্রিম কোর্ট বলে দিল যে স্টেটকে, রাজ্য প্রশাসনকে কেন্দ্রীয় এজেন্সিকে সাহায্য করতেই হবে। যখনই কেন্দ্রীয় এজেন্সি কোনো তদন্ত করবে, রাজ্য প্রশাসন তাতে কোনো রকম বাধা তৈরি করতে পারবে না, স্টেট মাস্ট কোঅপারেট। এরকম যদি কোনো নির্দেশ হয়, তাহলে ইট ইজ আ বিগ সেটব্যাক, ইট উইল বি আ বিগ সেটব্যাক ফর দি স্টেট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাজ ওয়েল অ্যাজ দ্য চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল। এবং মনে রাখতে হবে, আমরা জানি যে সাধারণত সুপ্রিম কোর্টে যে কোনো প্রসিডিংস একটা সময় নিয়ে চলে, সবসময় শুনানি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ভার্ডিক্ট শোনানো হয় না, সেক্ষেত্রে আবার সময় নেওয়া হতে পারে। ফলে আগামী 2 মাস যে নির্বাচনী আবহ এ রাজ্যে,
আগামী 2 মাসের মধ্যে এ বিষয়ে কোনো চূড়ান্ত ফয়সলায় সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিরা পৌঁছে যাবেন এটা নিশ্চিত করে হয়তো বলা যাচ্ছে না, এটার অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। কিন্তু যদি পৌঁছন তাহলে নির্বাচনের আগেই এই বিষয়টা তৃণমূল কংগ্রেসের জন্য বিস্ফোরা হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। আর যদি 2 মাসের মধ্যে এই ব্যাপারটার ফয়সলা না হয়, তাহলেও এই যে কোনো বিষয় যখন ফয়সলা হয়নি তখন এটাকে দুদিক থেকেই ব্যাখ্যা করা যায়। ফলে নির্বাচনী প্রচারে বিষয়টি প্রত্যেকটা শুনানির পর যাই পরিস্থিতি দাঁড়াক না কেন, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিজেপি ব্যবহার করার চেষ্টা করবে। হয়তো সিপিএম বা কংগ্রেসও কিছুটা, তারাও রাস্তা দেবে না, আর পাল্টা তৃণমূল কংগ্রেসের কাছে রাস্তা থাকবে এটাকে তাদের মতো করে তাদের ভার্সনে ব্যাখ্যা করার। কিন্তু নির্বাচনের পরে যদি এই বিষয়ে সত্যি ফয়সলা আসে ইডির পক্ষে, তাহলে সেটাও মোকাবিলা করতে হবে তৃণমূল কংগ্রেসকে এবং ব্যক্তিগতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কেও। এখনও পর্যন্ত বিচারপতিদের যে মন্তব্য, ইডিকে রেমেডি লেস রাখা যাবে না, ইডির এই সমস্যার একটা সমাধান আমাদের করতেই হবে, এটা রাজ্য সরকারের জন্য সুখবর নয়।